হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 63 এসইও কন্টেন্ট প্ল্যানিং। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 63 এর মধ্যে আজকে আমরা কি দেখব যে আমাদের এসইও এর মধ্যে এখানে যে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি, তো এই কন্টেন্ট প্ল্যানিং এর যে ধাপগুলো আছে আজকে আমরা সেই সমস্ত বিষয়গুলো জানবো। দেখেন আমাদের এই কন্টেন্ট প্ল্যানিং এর যখন কাজটা করার আগে আমরা যদি এখানে আসি, আসার পরে কিন্তু এখানে আমরা এই যে ক্লাস 8 এর মধ্যে আমরা কি যে এসইও ফুল রোডম্যাপ নিয়ে আমরা কি কথা বলছিলাম। তো সেখানে বলছিলাম কি যে আমাদের এখানে এই যে এসইও যে ফুল রোডম্যাপ, তো সেখানে কিন্তু আমাদের এই কন্টেন্ট প্ল্যানিং ছিল আমাদের এখানে এই যে 4 নম্বর ছিল। দেখেন আমাদের টেকনিক্যাল এসইও, তারপরে যে কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে এখানে ধরুন ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেগুলো দেখতে পারেন। তো এখন ধরুন আজকে এখান থেকে যে আমরা সিরিয়ালে কত কন্টেন্ট প্ল্যানিং আমরা এখান থেকে এই বিষয়টা জানবো। তারপর আমরা অন পেজ অফ পেজ এই বিষয়গুলো আমরা পরবর্তী আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখন আমাদের এখানে এসইও রুটম্যাপের মধ্যে কন্টেন্ট প্ল্যানিং এই বিষয়টা আমরা তাহলে কথা বলি। তাহলে এখন ধরুন আমরা প্রথমে এখানে এই যে এসইও কন্টেন্ট প্ল্যানিং এর যে বিষয়টা কি, তো সেটা আমরা জানার জন্য এখান থেকে আমার সুন্দরভাবে লেখা আছে, আমি একটু পরে আপনাদের জিনিসগুলো একটু বুঝাই দিচ্ছি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি এখানে। তো এই কন্টেন্ট প্ল্যানিং এর যে এই বিষয়টা কি, এটা হচ্ছে এই পার্টগুলো আসলে হতে যাচ্ছে যে এক এক এক্সপার্ট কিন্তু এক এক ভাবে করে থাকে। এখানে অনেকগুলো বিষয় থাকবে, যেমন আসলে আপনি কোন টপিক কভার করতেছেন, তারপর আসলে আপনার কম্পিটিটর কোন ধরনের টপিক কভার করছে, কম্পিটিটর দেখা যাচ্ছে যে রিলিভেন্স নাই, তারপরে কোন ধরনের টপিক কভার করে তারা দেখা যাচ্ছে যে ইমপ্রেশন পাচ্ছে বা তারা আসলে র্যাঙ্কিং এ আছে। এই ধরনের বিষয়গুলো যখন আপনি ফাইন্ড আউট করবেন, আপনার নিজের একটা কন্টেন্ট ম্যাপ কিন্তু আপনাকে বের করতে হবে। আপনাকে একটা পার্টিকুলার টপিকের উপর ডিপেন্ড করে পার্টিকুলার টপিক ধরে আপনাকে একটা টপিক্যাল ম্যাপ বের করতে হবে। তারপর হচ্ছে সেই ম্যাপ এর উপরে আপনাকে কন্টেন্ট সাজাইতে হবে। কন্টেন্টে বিভিন্ন হচ্ছে কি ধরনের বিষয়গুলো কভার করবেন, এন্টিটি কিভাবে হবে, তারপর হচ্ছে সিমেন্ট কিসের বিভিন্ন ট্রান্সগুলো কিন্তু এর মধ্যে আসবে। যেমন হচ্ছে গুগলের এনএলসি কি, তারপর হচ্ছে এবং কিভাবে একটা কন্টেন্ট অপটিমাইজ করা যায়। এই পার্টটাতে কিন্তু আমরা কন্টেন্ট প্ল্যানিং এর প্ল্যানিং এটা হচ্ছে, বাট অপটিমাইজেশন লেভেলে কিন্তু আমরা সেই বিষয়টা দেখব। তো প্ল্যানিং অপটিমাইজেশন মোটামুটি আমরা টপিকের মধ্যে যতগুলো টপিক আসলে কভার করা যায় আমরা সব টপিকগুলো কিন্তু বোঝার চেষ্টা করব। তো এখানে ধরুন যে এই কন্টেন্ট প্ল্যানিং সম্বন্ধে আমরা একটা বেসিক আইডিয়া নিলাম। তো এখান থেকে এখন আমরা এই এসইও তে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি এখন আমরা সেটা জানি। তো এখন জানার জন্য এখানে ধরুন কি লেখা আছে যে এসইও কন্টেন্ট প্ল্যানিং হলো একটি সুচিন্তিত প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের জন্য এমন কন্টেন্ট তৈরি করা হয় যা সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের কাছে আকর্ষণীয় হয় এবং ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের ফলাফলে উচ্চ অবস্থানে নিয়ে আসতে সাহায্য করে। বাংলা ভাষায় এসইও কন্টেন্ট প্ল্যানিং করার সময় কিছু বিশেষ বিষয়ের উপর ধ্যান দিতে হয়। তাহলে আমরা এখানে এই বিষয়টা জানলাম। তারপরে কি লেখা আছে যে এসইও কন্টেন্ট প্ল্যানিং এর মূল ধাপসমূহ। তাই আমাদের এসইও তে কন্টেন্ট প্ল্যানিং এর মূল ধাপসমূহ কি আছে? এক নম্বর আছে কি এখানে লক্ষ্য নির্ধারণ। তা আপনার কন্টেন্টের উদ্দেশ্য কি, আপনি কি ট্রাফিক বৃদ্ধি করতে চান, লিড জেনারেট করতে চান, নাকি ব্র্যান্ড সচেতনতা বাড়াতে চান। আপনার লক্ষ্য স্পষ্ট না হলে কন্টেন্ট প্ল্যানিং কার্যকর হবে না। তাহলে আমাদের কন্টেন্ট প্ল্যানিং করার মূল ধাপগুলোর মধ্যে প্রথম আছে লক্ষ্য নির্ধারণ করতে হবে, যে আপনি কোন লক্ষ্যে আপনার কন্টেন্ট তৈরি করতেছেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যটা কি, যে আপনি কি ট্রাফিক বৃদ্ধি করতে চান, নাকি লিড জেনারেশন করতে চান, নাকি ব্র্যান্ড সচেতনতা বাড়াতে চান। তো সেটা আপনার সেই লক্ষ্যটা আপনাকে স্পষ্ট করতে হবে। স্পষ্ট না হলে কিন্তু কন্টেন্ট প্ল্যানিংটা কার্যকর হবে না। তো এই বিষয়টা বলছে। তারপর আমাদের এখানে দ্বিতীয় নম্বর আছে কি টার্গেট অডিয়েন্স নির্বাচন। তাহলে আমাদের এখানে কন্টেন্ট প্ল্যানিং এর জন্য আমাদেরকে টার্গেট করতে হবে, আমাদের টার্গেট অডিয়েন্স নির্বাচন করতে হবে। কিরকম, যে আপনি কাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছেন, তাদের বয়স, আগ্রহ, সমস্যা এবং তারা কি ধরনের তথ্য খুঁজছে তা ভালোভাবে জানতে হবে। এখন আপনি যাদের জন্য কন্টেন্ট তৈরি করবেন তারা কোন বয়সের আপনার অডিয়েন্স, তারপর তাদের আগ্রহটা কি, তাদের সমস্যা কি, তারা কি ধরনের তথ্য খুঁজছে সেই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা থাকতে হবে। তো জানা না থাকলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই কন্টেন্ট প্ল্যানিংটা ভালো হবে না। তো অবশ্যই আমাদের এই বিষয়টা টার্গেট অডিয়েন্সটা নির্বাচনটা আমাদের জানা থাকতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এখন কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমাদের ভালো জানা থাকতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু আমার চ্যানেলটা অলরেডি এখানে 7টার মতো ভিডিও আছে। তারপরে যে কিওয়ার্ড রিসার্চের এ টু জেড এখানে 7টা ভিডিও একসাথে দেওয়া আছে এই এ টু জেড এর মধ্যে। তো এই ভিডিওটা দেখলে আপনার কিওয়ার্ড রিসার্চের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে এখন ধরুন আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি বলছি কন্টেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে, যে আপনার টার্গেট অডিয়েন্স কি শব্দ ব্যবহার করে সার্চ করে তা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রাসঙ্গিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, এইচরেট এর মতো টুলস ব্যবহার করে উচ্চ সার্চ ভলিউম এবং কম প্রতিযোগিতার কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। লং টেল কিওয়ার্ড অর্থাৎ একাধিক শব্দের সমন্বয়ে গঠিত কিওয়ার্ডগুলি প্রায়শই ভালো ফল দেয়। উদাহরণস্বরূপ ঢাকাতে সেরা রেস্টুরেন্ট একটি লং টেল কিওয়ার্ড।
তাহলে এখানে কি বলছে যে আপনার টার্গেট অডিয়েন্স যে এখন যে সার্চ করবে, তো সেই ক্ষেত্রে কি ধরনের কিওয়ার্ড লেখা সার্চ করবে, তো সেটা কিন্তু আপনার বাংলা ইংরেজি যে উভয় ভাষার কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে। তো সেটা আপনি রিসার্চ করার জন্য আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে উবার সাজেস্ট, এইচরেফ, আরো বিভিন্ন টুল আছে যেগুলো আমরা এই কিওয়ার্ড এর মধ্যে আলোচনা করছিলাম। তো সেই ধরনের টুলগুলোর মাধ্যমে আপনার কাজটা করতে পারেন। তো এখন ধরুন এই টুলগুলোর মাধ্যমে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর সেই ক্ষেত্রে আপনাকে এই যে লং টেল কিওয়ার্ডের বিষয়টা বলছে আপনাকে এই করার জন্য, কারণ এটা আপনার একটু লো কম্পিটিটিভ থাকে। আপনার এই লং টেল কিওয়ার্ডটা এটাতে আপনাকে কি করা যে কিওয়ার্ডটা র্যাঙ্কিং এ নেওয়া ইজিলি সম্ভব। এই বিষয়গুলো কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চের কথা বলছিলাম। তো এখানেও কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আপনাকে ভালোভাবে করতে হবে। আপনার যে যে ইটা থাকবে অডিয়েন্স থাকবে, তারা কোন ধরনের আপনার বাংলা বা ইংরেজি কিওয়ার্ড লেখা সার্চিং করে, সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনি ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনাকে সেই ক্ষেত্রে বলছে লং টেল কিওয়ার্ড, যে শব্দ সমন্বয়ে গঠিত কিওয়ার্ডগুলো প্রায়শই ভালো হয়। আর লং টেল কিওয়ার্ডগুলো আমাদের ভালো হয়। তো উদাহরণস্বরূপ কি বলছে, ঢাকাতে সেরা রেস্টুরেন্ট একটি লং টেল কিওয়ার্ড, এটা বুঝাইছে এখানে। তারপর আমাদের কন্টেন্ট ফরম্যাট নির্বাচন, কন্টেন্ট যে আমরা তৈরি করবো সেক্ষেত্রে সেই কন্টেন্টের ফরম্যাটটা কেমন হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। আপনার টার্গেট অডিয়েন্সের চাহিদা এবং আপনার লক্ষ্যের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ফরম্যাট নির্বাচন করতে পারেন। তাই কন্টেন্টের আপনার যেখানে ফরম্যাটটা নির্বাচন করার জন্য কি আপনার যে অডিয়েন্স থাকবে তাদের চাহিদাটা কি, এবং আপনার লক্ষ্যের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ফরম্যাট নির্বাচন করতে পারেন। এখন এই ফরম্যাট নির্বাচন করার জন্য বিভিন্ন ফরম্যাটগুলোর মধ্যে কি আছে, প্রথমে আছে ব্লগ পোস্ট, তথ্যপূর্ণ এবং বিস্তারিত আলোচনার জন্য এটি খুবই উপযোগী। তাহলে ব্লগ পোস্ট কি, তথ্যপূর্ণ এবং বিস্তারিত আলোচনার জন্য আমাদের এই ব্লগ পোস্টটা খুবই উপযোগী। তারপরে কি আমাদের এখানে যে কন্টেন্ট ফরম্যাট নির্বাচনের মধ্যে আছে কি প্রোডাক্ট রিভিউ। তো এখানে যদি আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে তো পণ্যের বিস্তারিত রিভিউ তৈরি করতে পারেন। যদি আপনার ই কমার্স আপনার কি ওয়েবসাইট থাকে তো আপনার পণ্যের যা প্রোডাক্ট থাকবে সেটা আপনি বিস্তারিত কি করতে পারেন, আপনার রিভিউ তৈরি করতে পারেন। এটি হচ্ছে আমাদের এখানে কন্টেন্টের ফরম্যাটের দ্বিতীয় এখানে স্টেপ। তারপরে হচ্ছে আমাদের এখানে লিস্ট পোস্ট। তাহলে আমাদের এখানে লিস্ট পোস্টের মধ্যে কি 10টি সেরা, তারপরে বলছে 5টি ভুল যা এই ধরনের কন্টেন্ট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করে। তাহলে এখন কি আমাদের লিস্ট পোস্ট আমাদের এখানে 10টা সেরা, আর কি বলছে এখানে 5টা ভুল যা এই ধরনের কন্টেন্ট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে পারে, লিস্ট পোস্টের বিষয়টা বলছে। তারপর ইনফোগ্রাফিক, এখন ইনফোগ্রাফিক কি বলছে, জটিল তথ্যকে সহজে বোঝার জন্য ছবি ও গ্রাফিকের ব্যবহার। তো এখানে আপনার যে কন্টেন্টের ফরম্যাট এখানে আপনার নির্বাচন করার ক্ষেত্রে যেখানে আপনার বলছে যে কি আপনি ইনফোগ্রাফিক, এটা কি করে, এখানে আপনাকে জটিল যে তথ্য থাকবে সেটাকে সহজে বোঝার জন্য ছবি এবং গ্রাফিক ব্যবহার। ইনফোগ্রাফির মধ্যে কি থাকে, আপনার সেখানে ছবির ভিতরে আপনার যে কি থাকবে সেখানে আপনার ধরনের টেক্সট থাকতে পারে, সেখানে আপনার গ্রাফিক্যাল বিষয়গুলো থাকবে, সেখানে আপনি ইনফোগ্রাফ সিস্টেম আপনি ইচ্ছা করলে আপনার এই এটা করতে পারেন, আপনার এই কন্টেন্টের আপনার ফরম্যাটটা তৈরি করতে পারেন। তারপরে এখানে ভিডিও, বর্তমানে ভিডিও কন্টেন্ট খুবই জনপ্রিয় এবং তথ্য উপস্থাপনের একটা শক্তিশালী মাধ্যম। তাইলে এখন কি বর্তমানে আমাদের এই যে ভিডিওর যে আপনার এখানে কন্টেন্ট নির্বাচনের বিষয়টা কিন্তু কি খুবই জনপ্রিয় এবং আমাদের কি তথ্য উপস্থাপনের কি একটা শক্তিশালী মাধ্যম। তাহলে ভিডিওর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কন্টেন্টের ফরম্যাট নির্বাচন করতে পারি। তারপর আছে আমাদের পডকাস্ট, এখন যারা শুনতে পছন্দ করে তাদের জন্য এটি ভালো বিকল্প। তাই আপনি এখানে কি করতে পারেন, যারা আপনার এই যে শুনতে বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট আপনি নির্বাচনের ক্ষেত্রে পডকাস্ট ব্যবহার করতে পারেন। মানে এখন দেখা যাচ্ছে এটা কি আপনার পডকাস্টটা আমরা জানি যে এটা অডিও মাধ্যম, যেখানে যারা যেসব আপনার ভিজিটর বা কাস্টমার শুনতে বেশি আগ্রহী তাদের জন্য আপনার পডকাস্টের বিকল্প বিষয়টা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা আমাদের কি এখানে যে আমাদের এই কন্টেন্ট আমাদের এখানে এই ফরম্যাট নির্বাচনের ক্ষেত্রে এটা একটা ভালো মাধ্যম পডকাস্ট। তাহলে আমরা এগুলো জানলাম, এখানে আমাদের কন্টেন্টের ফরম্যাট নির্বাচন। তারপরে আছে কন্টেন্ট তৈরি। কন্টেন্ট তৈরি বিষয়টা কি বলছে এখানে, যে নির্বাচিত কিওয়ার্ড এবং ফরম্যাট অনুযায়ী উচ্চমানের এবং তথ্য সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের যে এখানে নির্বাচন করা যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড এবং আমাদের এই কন্টেন্টের যে ফরম্যাট আছে, তো এই দুইটার মাধ্যমে কি করতে হবে, আমাদের উচ্চমানের এবং তথ্য সমৃদ্ধ কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। মনে রাখবেন কন্টেন্ট যেন শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য না হয়, ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় এবং উপকারী হয়। তাহলে আমরা যেমন কন্টেন্ট তৈরি করলাম সেটা শুধু সার্চ ইঞ্জিনের যদি উপকার হয় সেটা কিন্তু আমাদের করা যাবে না। সার্চ ইঞ্জিনের পাশাপাশি যাতে আমরা যারা ব্যবহার করবো মানে অডিয়েন্স তাদের জন্য আকর্ষণীয় এবং উপকারী হতে হবে, এই বিষয়টা বলছে। বাংলা ভাষার সঠিক ব্যাকরণ এবং শব্দ ব্যবহার করা জরুরি। তারপরে কি বলছে, অন পেজ অপটিমাইজেশন। তারপর আমাদের কি কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমাদের এখানে অন পেজ অপটিমাইজেশন বিষয়টা করতে হবে। তো এখন বলছে কি আপনার তৈরি করা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কি, অন পেজ অপটিমাইজেশন করার ক্ষেত্রে যে আমাদের টাইটেলের বিষয়টা, টাইটেলটা একটা আমাদের দিতে হবে, প্রতিটি পেজের জন্য একটা আকর্ষণীয় এবং কিওয়ার্ড সমৃদ্ধ টাইটেল দিতে হবে। তাইলে এখন আমাদের অন পেজ অপটিমাইজেশন যে করার ক্ষেত্রে আমাদের টাইটেলের বিষয়টা আমাদের কি আকর্ষণীয় হতে হবে এবং সেখানে কি ওই টাইটেলের মধ্যে আমাদের কি থাকতে হবে, যে এখন যে আমাদের এখানে যে ধরনের কন্টেন্ট করবো সেটার মধ্যে যে আমাদের এখানে যে কিওয়ার্ডের বিষয়টা থাকবে, আমরা আগে যেটা কিওয়ার্ড আলোচনা করছিলাম সেখানে টাইটেলের মধ্যে কি থাকতে হবে, একটা আমাদের যে টার্গেট বা ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। তো
তো এগুলো ওই অন পেজ অপটিমাইজেশন যখন আমরা ভিডিও করবো তখন কিন্তু এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করবো। যেহেতু এখানে কন্টেন্ট প্ল্যানিং এ দেওয়া আছে, তাই এখানে আমরা অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আপনার টাইটেল যখন আপনি লিখবেন আপনার কন্টেন্টের, তখন সেখানে অবশ্যই আপনার টার্গেটের উপর ফোকাস কিওয়ার্ডটা টাইটেল থাকতে হবে, এই বিষয়টা বলছে। তারপর মেটা ডেসক্রিপশন, পেজের সংক্ষিপ্ত এবং আকর্ষণ বর্ণনা লিখতে হবে যা ব্যবহারকারী ক্লিক করতে উৎসাহিত হয়। তাহলে কি করতে হবে, আপনার যে কন্টেন্ট তৈরি করবেন সেখানে আপনার যে পেজটা থাকবে পেজের সংক্ষিপ্ত এবং আকর্ষক বর্ণনা লিখতে হবে। মেটা ডেসক্রিপশনের মধ্যে পেজের সংক্ষিপ্ত এবং আকর্ষক বর্ণনা লিখতে হবে যা কি করে অডিয়েন্সের মানে ব্যবহারকারীদের ক্লিক করতে উৎসাহিত করবে। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের হেডার ট্যাগ, তো আমরা যখন কন্টেন্ট আমরা লিখবো তখন সেই ক্ষেত্রে আমাদের যে হেডার ট্যাগের যে বিষয় থাকবে মানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, তো এই বিষয়গুলো কন্টেন্টে থাকতে হবে। প্যারা আকারে আমাদের যে এখানে থাকবে হেডিং 1, 2, 3, এইভাবে কিন্তু আমাদের কন্টেন্ট বিষয়গুলো লিখতে হবে, এই বিষয়টা বলছে এখানে। তো এখানে বলছে যে এখানে হেডার ট্যাগে H1, H2, H3 ইত্যাদি কন্টেন্টের বিভিন্ন অংশকে ভাগ করার জন্য এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ব্যবহার করার জন্য হেডার ট্যাগ ব্যবহার করতে হয়। H1 ট্যাগ সাধারণত পেজের প্রধান শিরোনামের জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে বলছে যে H1 ট্যাগটা কি সাধারণত পেজের প্রধান শিরোনামের জন্য ব্যবহৃত হয়। তারপরে H2, H3 এগুলোর মধ্যে এখান থেকে কি করতে হবে যে আমাদের কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো ব্যবহার করার সময় অবশ্যই আমাদের যে এই যেটা বলছে এখানে যে কিওয়ার্ডের যে বিষয়টা আছে এটাও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো আমাদের যে হেডিং 2, 3 তে সেখানে তো আমাদের কি করতে পারি, আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডের যে ইটা কিওয়ার্ড হবে, যেটা আপনার এই যে রিলেটেড কিওয়ার্ড হবে মানে রিলেভেন্ট কিওয়ার্ড বা আমরা এলএসএ কিওয়ার্ড কিন্তু ইচ্ছা করে ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো আমরা অন পেজ সময়ের কথা বলবো। তো এখানে কিন্তু আমাদের বলছে H1, 2, 3 তে আমাদের কি করতে হবে যে আমাদের কিওয়ার্ড ব্যবহার করার বিষয়টা থাকতে হবে, সেটা আমরা রিলেটিভ কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তো এটা হেডার ট্যাগের মধ্যে। তারপর আছে ইমেজ অপটিমাইজেশন, তাহলে আমাদের অন পেজ আমরা অপটিমাইজেশন করব আমাদের কন্টেন্টের মধ্যে, সেখানে কিন্তু আমাদের যে ইমেজের মধ্যে আমাদের কি করতে হবে যে অল্টার টেক্সট যেটা আছে মানে ইমেজের মধ্যে আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো ছবির জন্য প্রাসঙ্গিক ফাইল নেম এবং অল্টার ট্যাগ এর ব্যবহার করতে হবে। যে ছবি থাকবে সেটার ফাইল নেম মানে ক্যাপশন নেম পাশাপাশি অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা যদি অল্টার ট্যাগ ব্যবহার করি আমাদের ইমেজের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের ওই ইমেজটা কন্টেন্ট ইমেজটা কিন্তু আমাদের গুগলে সার্চে চলে আসবে। তো এই কাজটা কিন্তু করে এখানে। তারপর আভ্যন্তরীণ লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং, আপনার ওয়েবসাইটের অন্যান্য প্রাসঙ্গিক পেজের সাথে লিঙ্ক তৈরি করতে হবে। তো আমাদের এখানে যখন আমরা অন পেজ অপটিমাইজেশন করব আমাদের কন্টেন্টের মধ্যে, সেখানে কিন্তু আমাদের ইন্টারনাল লিঙ্কও আমাদের ব্যবহার করতে হবে ওই কন্টেন্টের মধ্যে। তাই কথাই বলছে আপনার ওয়েবসাইটের অন্যান্য প্রাসঙ্গিক পেজের সাথে লিঙ্ক তৈরি করতে থাকবে। আপনার যে অন্যান্য যে পেজগুলো থাকবে তো সাথে কি আমাদের এই কন্টেন্টের মধ্যে কি থাকতে হবে, ওটা আমাদের এখানে প্রাসঙ্গিক পেজের সাথে মানে একটা কি ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে। তারপর আমাদের ইউআরএল স্ট্রাকচার, তো সহজ, ছোট এবং কিওয়ার্ড সমৃদ্ধ ইউআরএল ব্যবহার করা উচিত। বাংলা কন্টেন্টের জন্য ইউআরএল ট্রান্সলিটারেশন করে ইংরেজিতে লেখার পরামর্শ দেওয়া, যেমন ঢাকাতে সেরা রেস্টুরেন্ট এর ইউআরএল হতে পারে ঢাকাতে সেরা রেস্টুরেন্ট। তো বর্তমানে বাংলাতেও ইউআরএল হওয়া সম্ভব। তাহলে এখন ধরুন আমাদের কিন্তু এই যে ইউআরএল স্ট্রাকচারটা যে আমরা যখন এখানে কন্টেন্টটা আমরা করব যেখানে আমরা তৈরি করবো সেখান ক্ষেত্রে আমাদের ইউআরএল স্ট্রাকচারটা মানে অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে সেটা আমাদের কি হতে হবে সহজ, ছোট এবং আমাদের সেখানে ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড সমৃদ্ধ হইতে হবে, এই বিষয়টা বলছে। তারপরে কন্টেন্টের জন্য ইউআরএল এই যে যেটা বলছে এখানে ট্রান্সলিটারেশন করে ইংরেজিতে লেখার পরামর্শ দেয়। তাহলে আমাদের এখানে আমরা কি করি যে আমরা ইংরেজিতে কিন্তু লিখি, কিন্তু আমরা ইংরেজিতে না লিখে কিন্তু আমরা ইচ্ছা করলে যে আমরা কি করতে পারি বাংলাতেও কিন্তু আমরা লিখতে পারি। এখানে যে বলছে যেটা যে আমরা কিন্তু বর্তমানে বাংলাতে ইউআরএল হওয়া সম্ভব এটা বলছে। তো এই যে এখানে ধরেন ঢাকাতে সেরা রেস্টুরেন্ট এটা কিন্তু আমরা এবার বাংলাতে ইচ্ছা করে লিখতে পারি, যে ইংরেজি লেখছে। তো এই বিষয়টা বলছে এখানে আমরা ইউআরএল স্ট্রাকচারের ক্ষেত্রে ইংরেজির পরিবর্তে বাংলা হতে পারি, তারপরে এখানে আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে অন পেজ অপটিমাইজেশন যেটা দেখলাম আমাদের এখানে কন্টেন্ট প্ল্যানিং এর মধ্যে, তো সেই ক্ষেত্রে কন্টেন্ট লেখার সময় আমাদের অন পেজ অপটিমাইজেশন এই কাজগুলো আমাদের করতে হবে। তো এগুলো নিয়ে বলছে আমরা অন পেজ অপটিমাইজেশন আরো ডিটেইলস কথা বলবো। তো এখানে যেহেতু বলা আছে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। তারপর আমাদের কন্টেন্টের প্রচার করতে হবে। তাহলে আমাদের কন্টেন্টের প্রচার মানে কন্টেন্টটা আমাদের প্রমোশন করতে হবে। কন্টেন্ট তৈরি করার পর তা বিভিন্ন মাধ্যমে প্রচার করতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ইত্যাদি। তাহলে আমরা যখন কন্টেন্টটা তৈরি করবো সেই কন্টেন্টটা কি করতে হবে আমাদের প্রমোশন করতে হবে মানে প্রচার করতে হবে। প্রচার করার জন্য বিভিন্ন মাধ্যম যেমন আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট থাকবে, সেখানে আপনাকে এটা শেয়ার করতে হবে। তারপরে আপনি ইমেল মার্কেটিং মাধ্যমে করতে পারেন। তো এই বিষয়টা বলছে। তারপরে এখানে কি ফলাফল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, আপনার কন্টেন্টের পারফরমেন্স নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল এর মতো টুলস ব্যবহার করে ট্রাফিক, র্যাঙ্কিং এবং ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করতে পারেন। এই তথ্যের ভিত্তিতে আপনার কন্টেন্ট প্ল্যানিং এর প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে। তাহলে ফলাফল পর্যবেক্ষণ বিশ্লেষণ কি বলছে যে আপনার কন্টেন্ট পারফরমেন্সটা কি নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন, আপনার কন্টেন্ট পারফরমেন্সটা কেমন হয়েছে যে নিয়মিত পর্যবেক্ষণ করবেন। আর সেটা পর্যবেক্ষণ করার জন্য আমরা কি করতে পারি গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করতে পারি, পাশাপাশি আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা কি করতে পারি এই কাজটা করতে পারি। এই যে বলছে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোলের মতো টুলস ব্যবহার করে ট্রাফিক, র্যাঙ্কিং ব্যবহার করে আচরণ বিশ্লেষণ আমরা করতে পারি।
এই দুইটা এর মাধ্যমে টুলের মাধ্যমে। তো এই বিষয়টা বলছে। তারপরে বাংলা ভাষায় এসইও কন্টেন্ট তৈরির ক্ষেত্রে কিছু অতিরিক্ত টিপস। তা বাংলা ভাষায় যখন আমরা কন্টেন্ট তৈরি করব এসইওর জন্য, সেই ক্ষেত্রে অতিরিক্ত টিপসের বিষয় কি? বাংলা কিওয়ার্ডের ভিন্নতা। একই বিষয়ের জন্য বিভিন্ন আঞ্চলিক শব্দ বা প্রতিশব্দ থাকতে পারে। আপনার টার্গেট অডিয়েন্সের ব্যবহৃত শব্দগুলি খুঁজে বের করার চেষ্টা করুন। তারপরে কি? স্থানীয় সংস্কৃতি ও প্রেক্ষাপট। আপনার কন্টেন্ট যেন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সংযুক্তিপূর্ণ হয়। তাইলে কি এখানে কি স্থানীয় সংস্কৃতি প্রেক্ষাপট, যে আমাদের কন্টেন্টটা থাকবে সেটা কি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে আমাদের সংগতিপূর্ণ হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে মোবাইল অপটিমাইজেশন। বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ডিভাইস ব্যবহার করে, তাই আপনার ওয়েবসাইট এবং কন্টেন্ট যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে বাংলা ফন্ট ও এনকোডিং। ওয়েবসাইট বাংলা কন্টেন্ট সঠিকভাবে প্রদর্শনের জন্য সঠিক ফন্ট ও এনকোডিং যেমন UTF-8 ব্যবহার করা জরুরি। তাহলে আমাদের যদি বাংলা কন্টেন্ট হয় সেই ক্ষেত্রে বাংলা ফন্ট ও এনকোডিং এটা আমাদের কি ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে এখানে কি বলছে? ওয়েবসাইট বাংলা কন্টেন্ট সঠিকভাবে প্রদর্শনের জন্য কি সঠিক ফন্ট ও এনকোডিং, যেমন এনকোডিং এর মধ্যে কি UTF-8 ব্যবহার করা জরুরি। তারপরে কি বলছে? স্থানীয় এসইও। তারপর আমাদের লোকাল এসইওর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনার স্থানীয় ব্যবসা থাকে তবে গুগল মাই বিজনেসে আপনার তথ্য আপডেট করুন এবং স্থানীয় কিওয়ার্ড ব্যবহার করুন। যদি আপনি লোকাল আপনার বিজনেস করেন সেক্ষেত্রে লোকাল এসইও করবেন। আপনি স্থানীয় ব্যবসা থাকলে সেক্ষেত্রে গুগল মাই বিজনেসের মাধ্যমে কি করতে পারেন? আপনার তথ্য আপডেট করতে পারেন, পাশাপাশি আপনার লোকাল কিওয়ার্ড মানে স্থানীয় কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই বিষয়টা। তারপর এখানে লাস্টে কি লেখা আছে? এসইও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং কন্টেন্ট প্ল্যানিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি এবং অপটিমাইজ করার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন ফলাফল ভালো অবস্থানে আসতে পারেন এবং আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। তাইলে এখান থেকে ধরেন আমরা এখানে এই যে কন্টেন্ট যে এটা আছে, যে প্ল্যানিং এর যে বিষয়টা আছে, আমরা কিন্তু প্রথমে এখানে কন্টেন্ট প্ল্যানিং এর একটু বেসিক জানলাম। তারপরে কন্টেন্ট এসইও তে কন্টেন্ট প্ল্যানিং বিষয় কি, এর ধাপগুলো যেগুলো আছে, যে কোন কোন ধাপগুলো মানে কোন কোন স্টেপগুলো আমাদের ফলো করতে হবে যে কন্টেন্ট প্ল্যানিং করার জন্য, সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। তো এখন যদি এই কন্টেন্ট প্ল্যানিং সম্বন্ধে ধরেন আপনারা আরো জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে ধরেন আপনি কি করতে পারেন? আপনি যদি এখানে চ্যাটজিপিটি চলে আসেন, চ্যাটজিপিটি, তারপরে আপনি আসতে পারেন জেমিনিতে আসতে পারেন। আপনি যদি দেখেন gemini.com, আপনি যদি এখানে এসে লেখেন gemini.com বা gemini.com লেখা আপনি গুগল জেমিনিতে থেকে ইচ্ছা করলে কিন্তু আপনি কন্টেন্ট প্ল্যানিং সম্বন্ধে আপনি আইডিয়া নিতে পারেন। এখন ধরুন আমরা আসি, আমরা এই কিওয়ার্ডটা নিচ্ছি, এই যে এসইও কন্টেন্ট প্ল্যানিং, এই কিওয়ার্ডটা আমি কপি করে এখন যদি আমি এখানে এই যে পেস্ট করে দিয়ে আমি লাস্টে কি লিখে দিলাম? বাংলা লিখে দিলাম। এর আপনি লিখে দিতে পারেন হোয়াট ইজ এসইও কন্টেন্ট প্ল্যানিং, আপনি বাংলা লিখে দেন, তাহলে বাংলায় ধরুন আপনি চলে আসবে। আচ্ছা বলতেছে, তো আমরা এখানে গুগল জেমিনিটা আসতেছে, একটু সময় নিচ্ছে। আমি এখান থেকে আমি গুগল থেকে যদি লিখি জেমিনি লিখে এখান থেকে ধরেন এই যে লিঙ্কটা আছে গুগল জেমিনিতে ক্লিক করলে গুগল জেমিনি ধরেন সরাসরি চলে আসলো। আসার পরে এখন আপনি এই কিওয়ার্ডটা যেটা আমরা এখানে দিয়েছিলাম এই কিওয়ার্ডটা এখানে আমরা পেস্ট করে দিয়ে আমরা এখানে বাম পাশে লিখে দিলাম হোয়াট ইজ এসইও প্ল্যানিং, বাস বাংলা লিখে দিবে, বাংলা লেখাগুলো চলে আসবে। তাহলে আমরা এখানে দেখি এই যে এসইও কন্টেন্ট প্ল্যানিং দেখেন সুন্দরভাবে লেখা আছে। হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মের জন্য সার্চ ইঞ্জিন ভালো র্যাঙ্ক পাওয়ার লক্ষ্য নিয়ে কন্টেন্ট তৈরি করা, সংগঠিত উন্নয়নের পরিকল্পনা করা। তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারলাম যে কন্টেন্ট প্ল্যানিং দেখি। তারপরে এখানে যে বাংলা ভাষায় এসইও কন্টেন্ট প্ল্যানিং মানে কি, যারা লেখা আছে এগুলো পড়বেন। কন্টেন্ট প্ল্যানিং এর ধাপগুলো কি, যে কিওয়ার্ড রিসার্চ, অডিয়েন্স রিসার্চ, কন্টেন্ট টপিক প্ল্যানিং, এই যে সুন্দরভাবে লেখা আছে এগুলো আপনাদের পড়তে হবে। কন্টেন্ট ক্লাইল্যান্ডার, তারপরে অন পেজ এসইও যেগুলো আমরা পড়ছিলাম। তারপরে দেখেন আরো বেশি কন্টেন্ট প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ, গুগলের ট্রাফিক বাড়াতে সাহায্য করে, টার্গেটেড অডিয়েন্সকে আকর্ষণ করে, প্রতিযোগিতার মধ্যে থেকেও আপনি সহজে দৃশ্যমান হতে পারেন, ব্র্যান্ড অথরিটি বিশেষযোগ্যতা বাড়ায়। কেন কন্টেন্ট প্ল্যানিং এসইও তে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু লেখা আছে। তা আপনি এখানে এসে যে বিষয়গুলো পড়বেন, আপনার চ্যাটজিপিটিতে এসে তারপরে গুগল জেমিনিতে আসেন, জেমিনিতে কিন্তু লেখা আছে। দেখেন কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়গুলো কে লেখা আছে, কোন ধরনের বিষয় তৈরি করবেন, কোন বিষয় টপিকের ভিত্তি করে কন্টেন্ট তৈরি করবেন, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট কাঠামো, এই যে এখানে লেখা আছে। কন্টেন্ট প্ল্যানিং গুরুত্বপূর্ণ কি বিষয়গুলো, এই যে ধরেন এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনার পড়লে আরো জানতে পারবেন। তারপরে আপনার গুগলে গিয়ে সার্চ দিবেন, মানে আপনার গুগল জেমিনি তারপরে চ্যাটজিপিটি গুগল থেকে সার্চ দিলে আপনার কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি, আপনার এসইও তে কন্টেন্ট প্ল্যানিং আমাদের কেন করতে হয়, তো সেই বিষয়গুলো আপনি ডিটেইল জানতে পারবেন। আমি ধরুন এখান থেকে এই বিভিন্ন জায়গা থেকে সার্চিং করে তারপরে ধরুন আমি কি করছি যে এখানে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয় আমি এখানে ধরুন গুগল ডক্সে লিখে রাখছি, যে বিভিন্ন জায়গায় সার্চ করে বাইর করে লিখে আপনাদের জিনিসগুলো বুঝাই দিলাম। তারপর আপনারা আরো জানতে গেলে বলছি আপনি চ্যাটজিপিটি, গুগল জেমিনি, গুগল থেকে সার্চ দিয়ে আরো এই বিষয় ডিটেইল জানতে পারবেন যদি আপনার কন্টেন্ট প্ল্যানিং সম্বন্ধে আপনি আরো জানতে চান। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে এখানে আমরা কিভাবে আমাদের এসইও এর মধ্যে আমরা কন্টেন্ট প্ল্যানিং করতে পারি, এটা করার ধাপগুলো কি, তো সেই স্টেপগুলো কিন্তু আমরা টোটাল বিষয়গুলো এখানে জানলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 63 এসইও কন্টেন্ট প্ল্যানিং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।